স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবারে জানাবো খবরের বিস্তারিত। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন, তবে তার আগে মাঠ তৈরি করে দেওয়ার তাগিদ দিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সাথে মতবিনিময়ে কথা বলেন তিনি। ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা নির্ধারণের জন্য অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। বলেন, 2021 সালের সংসদীয় আইনের পূর্ণ বিন্যাস না করলে নির্বাচন আয়োজন বিঘ্নিত হতে পারে। রুলস অব দ্য গেম না থাকায় নির্বাচনের কাজে আগানো যাচ্ছে না। কমিশনকে স্বাধীনতা দিলে সবগুলো নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব বলে আশা প্রকাশ করেন সিইসি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজের সমালোচনা করে সিইসি বলেন, সুপারিশ অনেক কিছুই দেওয়া যায়, বাস্তবায়ন করা কঠিন। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, সুষ্ঠু নির্বাচনে জনগণের উপর নির্ভর করতে চায় কমিশন। এক নম্বর হচ্ছে যে আমরা ডিসেম্বরে ইলেকশন করতে চাই, এটা বলি নাই। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উইথ মিনিমাম রিফর্মস ডিসেম্বর, আর যদি বেশি করে রিফর্ম করতে হয় জুন। আমরা এই টাইম ফ্রেমটা নিয়ে কাজ করছি। আমরা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত, 16 আনা প্রস্তুত। আমাদের তরফ থেকে আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। শিরোনামে শুনছিলেন, জুলাই আগস্টের গণহত্যার মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে প্রসিকিউশন। সেখানে আছেন সহকর্মী মিজান আহমেদ, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মিজান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঠিক কি পর্যবেক্ষণ থেকে এই যে প্রসিকিউশনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তা জানা গেছে কিনা? জানেন যে জুলাই আগস্টের যে পৈশাচিক গণহত্যা পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সংগঠিত হয়েছিল, সেখানে হেলিকপ্টার একটি বড় ইস্যু, যেটি নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা শুধু দেশে নয় আন্তর্জাতিক মহলেও হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার কারণে কিন্তু বেশ কিছু শিশু নিহত হয়েছে এবং সে বিষয়ে কিন্তু হাইকোর্টও একটি মামলা চলমান রয়েছে। এবং সেই ধারাবাহিকতায় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি আদালতে এই গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে হারুনুর রশিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3, 2 এবং 4 1 ধারায় সুস্পষ্ট প্রমাণ হয়েছে এবং তিনি পালিয়ে যাবার চেষ্টা করছেন এবং যে আলামতগুলো রয়েছে জুলাই আগস্ট গণহত্যা, সেই আলামতও নষ্ট করছেন এবং এমন একটি পরিস্থিতিতে তাকে গ্রেফতার করা উচিত এবং এই মামলায় ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে তাকে গ্রেফতার করা উচিত। এবং এও বলেছেন যে সেই জুলাই আগস্টে শিশু হত্যার পাশাপাশি অনেক লাশের মৃতদেহ দাফনের সৎকার কাজেও কিন্তু বাধা দেওয়া হয়েছে। সব মিলিয়ে তার যে আবেদন ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে, সেই আবেদনের পর কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত জানতে চান যে তার বর্তমান অবস্থান কোথায় আছে এবং সেই বিষয়ে কিন্তু চিফ প্রসিকিউটর যেমনটি জানিয়েছেন তার অবস্থানটি সুনিশ্চিত নয়, তবে তথ্য প্রযুক্তির সহায়তায় হয়তো তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা যেতে পারে এবং দেরি করলে তাকে গ্রেফতারের সম্ভাবনা কমে আসবে এবং সেই ধারণা থেকেই কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। যিনি এই দায়িত্বভার গ্রহণ করেন 5 জুন এবং 29 অক্টোবর কিন্তু তাকে অব্যাহতি দেওয়া হয়। তো এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। ফিরে যাচ্ছি স্টুডিওতে, হিমাদ্রি আপনার কাছে। মিজান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া গেছে, তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকা বাংলাদেশের জন্য মর্যাদা হানিকর মনে করে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে এক বিবৃতিতে দুদক জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ডব্লিউএইচওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছেন। কোনো কারণ ছাড়াই মেয়েকে বিভিন্ন রাষ্ট্রীয় সফর সঙ্গী করেছেন। সাইমা ওয়াজেদের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে যেসব যোগ্যতা উল্লেখ করা হয়েছে তা কেবল কাগুজে ও ফরমাইশি। মেয়ের অযোগ্যতাকে ধামাচাপা দেওয়ার লক্ষ্যে 2023 সালে G20 শীর্ষ সম্মেলনে শেখ হাসিনা তার মেয়ে পুতুলকে সঙ্গে করে ভারত নিয়ে যান। নিজের পারিবারিক প্রভাব এবং তার নিকটাত্মীয়দের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সরকারের বিপুল অর্থ ক্ষতি সাধন করেছেন। একই সঙ্গে তাদের কার্যকলাপ আন্তর্জাতিক পরিমণ্ডলে রাষ্ট্রীয় সম্মানহানির কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করে দুদক। দুর্নীতির দায়ে গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর বা এসকে সুরের গোপন লকারে কি আছে তা নিয়ে কৌতূহল দুর্নীতি দমন কমিশনের। কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত লকারটি খুলতে দুপুরে সেখানে পৌঁছায় দুদকের প্রতিনিধি দল। গত 19 জানুয়ারি অভিযান চালিয়ে রাজধানীর ধানমন্ডিতে এসকে সুরের বাসা থেকে 16,25,000 টাকা জব্দের সময় তার নামে বাংলাদেশ ব্যাংকে ভল্ট থাকার
তথ্য পায় দুদক। পরে সংস্থাটি জানতে পারে সেটি ভল্ট নয়, কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মূল্যবান সামগ্রী রাখার লকার বা সেফ ডিপোজিট। এরপর দুদক থেকে বাংলাদেশ ব্যাংকে দেওয়া চিঠিতে লকারের সামগ্রী হস্তান্তর না করতে বলা হয়। 21 জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা শাখা থেকে দুদকে ফিরতি চিঠি দিয়ে লকারের সামগ্রী স্থানান্তর স্থগিত করার তথ্য জানায়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের লকারে বিধি অনুযায়ী ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত মূল্যবান সামগ্রী তাদের নিজ নামে প্যাকেট অথবা কোটায় নিজ দায়িত্বে সিলগালাযুক্ত অবস্থায় জমার তারিখ থেকে 20 বছর পর্যন্ত রাখা হয়। এরপর 23 জানুয়ারি বাংলাদেশ ব্যাংক আরেক চিঠিতে জানায়, এসকে সুর 3টি লকার নম্বরে মূল্যবান সামগ্রী রেখেছেন। এর মধ্যে গত বছর 25 সেপ্টেম্বরের SD 44/61 এবং 2018 সালের 25 ফেব্রুয়ারির SD 48/12 নম্বরের নমিনি করেছেন দুরুক স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে। আর দর্শক, দুর্নীতির দায়ে গ্রেপ্তার যে তথ্যটি জানাছিলাম, এসকে সুরের লকারটি খতিয়ে দেখতে কেন্দ্রীয় ব্যাংকের দুদকের প্রতিনিধি দল হচ্ছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম, তিনি সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। নাজিম, সেখানে প্রতিনিধি দল কবে নাগাদ পৌঁছাবেন আর লকার ভাঙা প্রক্রিয়া কখন শুরু হবে? সকালে কিন্তু ঠিক 11টা থেকে 11:15টার মধ্যেই কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে দুদক 7 সদস্যের একটি প্রতিনিধি দল তারা কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করেছেন এবং সেখানে বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে তারা কথাবার্তা বলছেন আসলে কোন প্রক্রিয়ার মাধ্যমে সেই লকারটি খোলা হবে, আসলে খোলা নিয়ে তাদের আসলে কোনো ধরনের আইনি জটিলতা আছে কিনা, সার্বিক দিক মিলেই কিন্তু তারা বাংলাদেশ ব্যাংকের যে আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে লকারটা খোলার জন্য গিয়েছিলেন সেখানে তারা আলাপ আলোচনা চলছে। আসলে গণমাধ্যম কর্মীদের ভিতরে প্রবেশের কিছুটা বিধিনিষেধ থাকার কারণে আসলে কতক্ষণ নাগাদ আসলে লকারটি খোলা হবে আর লকারের ভিতরে কি ছিল আসলে সার্বিক বিষয়টি জানার জন্য হয়তো বা আমাদেরকে তাদের অভিযান শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। যে বিষয়টি আসলে যেহেতু একটি স্পর্শকাতর বিষয় রয়েছে, সেখানে দুদকের একটি 7 সদস্যের প্রতিনিধি দল রয়েছেন আরও বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংক সহ তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর বাইরে গণমাধ্যম কর্মীরা প্রবেশ করছেন আসলে কখন এই অপারেশনটি হবে বা কখন লকার খুলবে এবং লকারের ভিতরে কি কি জিনিসপত্র রয়েছে। সে এসকে সুরের যে গত 14 জানুয়ারি কিন্তু তাকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে এবং গ্রেফতারের পরে সেখানে কিন্তু 16,25,000 টাকা কিন্তু উদ্ধার করেছে। 19 জানুয়ারি যখন দুদক অভিযান চালায় সেই অভিযানের ভিত্তিতেই কিন্তু জানতে পেরেছে যে বাংলাদেশ ব্যাংকের লকারে তাদের কিছু গুরুত্বপূর্ণ নথি বা আরও কি থাকতে পারে হয়তো সেই বিষয়টি জানার জন্য কিন্তু আসলে এখানে আমাদের গণমাধ্যমের কর্মীদেরও একটি আগ্রহ রয়েছে এবং তারা এখানে অপেক্ষা করছে। তো পরবর্তীতে হয়তো বা আনুষ্ঠানিকভাবে তারা যদি ব্রিফিং করে তো আসলে জানা যাবে লকারের ভিতরে আসলে কি কি জিনিস ছিল, হয়তো বা আমরা ডিবিসি নিউজের মাধ্যমে সেই বিষয়টি দর্শকের কাছে পৌঁছে দিতে পারবো বলে আমরা ধারণা রয়েছে। তো এই ছিল। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টার মামলায় চিত্রনায়িকা পরী মনির বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করে। গত বছরের 18 মার্চ পরী মনির বিরুদ্ধে নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। প্রতিবেদনে আসামি পরী মনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। তবে আরেক আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলা হয়েছে। বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে 2021 সালের 6 জুলাই পরী মনি সহ 3 জনের বিরুদ্ধে এই মামলা করেন। মুক্তিযুদ্ধে এসফোর্স প্রধান ও সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ মারা গেছেন। 90 বছর বয়সে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড জটিলতা, ফ্যাটি লিভার, ডিমনেশিয়া সহ নানা স্বাস্থ্য সমস্যায় তিনি আক্রান্ত ছিলেন। 1934 সালের 2রা সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম নেয় KM শফিউল্লাহ। 1971 সালে শফিউল্লাহ ছিলেন জয়দেবপুরের 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2য় প্রধান।
খান, তার নেতৃত্বেই ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে। মুক্তিযুদ্ধের শুরুতে শফিউল্লাহ ছিলেন 3 নম্বর সেক্টরের কমান্ডার। পরে 3টি নিয়মিত আর্মি ব্রিগেড নিয়ে এস ফোর্স গঠিত হলে তার নেতৃত্বে আসেন শফিউল্লাহ। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীরুত্তম খেতাব পান। দেশ স্বাধীন হওয়ার পর 1972 থেকে 75 সাল পর্যন্ত সেনা প্রধানের দায়িত্ব পালন করেন তিনি। সংবাদ এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন।